ওকে, সবাই আশা করি ভালো আছেন। তো আজকে আমাদের আলোচ্য বিষয় ধ্বনি এবং বর্ণ। এটা সম্পর্কে হয়তো গত ক্লাসে আমি একটা নোটস দিয়েছি, আপনারা সবাই হয়তো পেয়েছেন। এর মধ্যে যারা নোটসটা পেয়েছেন, নোটসটা আগে থেকে পড়েছেন, তারা ক্লাসটা অনেক বেশি এনজয় করবেন। আর যারা পড়েননি তারাও এনজয় করবেন, তবে একটু নোটসটা পড়ে নিলে ভালো হতো আর কি। তো আমি প্রথমেই বলে নিতে চাই যে এই ক্লাস শুরুর আগে আপনারা মাথায় রাখতে হবে যে আপনাদের খাতা কলম সাথে রাখতে হবে। যদি খাতা কলম সাথে না থাকে তাহলে এখনই খাতা কলম নিয়ে নিন। কারণ অনেক কিছু আপনাকে নোটস দিয়ে বোঝানো যাবে না, যেগুলো আমি এখানে নানা ধরনের লেখালেখির মাধ্যমে আপনাদেরকে বোঝাবো। এবং অবশ্যই সেটা আহ নোটসটা আপনাদের হাতের কাছে থাকলে আমি যে নোটসটা দিয়েছি দুটো মিলে পড়লে আপনারা খুব সহজে জিনিসগুলো মনে রাখতে পারবেন। ব্যাকরণের একটা খুব বড় চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে আমরা এটা অনেক কিছু বুঝি না, মুখস্থ করতে যাই। মুখস্থ করতে গিয়ে আমরা সবাই ভুলটা করি। এটা করা যাবে না। ব্যাকরণ মুখস্থ করার বিষয় না, ব্যাকরণ হচ্ছে আপনার বুঝে বুঝে পড়ার বিষয়। তো সবাই খাতা কলম নিয়েছেন আশা করি। তো আমাদের আলোচনার বিষয় ধ্বনি ও বর্ণ। তো আমরা জানি ধ্বনি কাকে বলে এবং বর্ণ কাকে বলে। আমরা আমাদের বাকযন্ত্রের মাধ্যমে যে আওয়াজটা বের হচ্ছে সেটাকেই ধ্বনি বলে, এবং এই ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। এটা আপনারা সবাই জানেন। তো আমি এই বিষয়ে আর বেশি কিছু বলবো না। তবে এটা মাথায় রাখতে হবে যে আমাদের মুখ দিয়ে আওয়াজ বের করলেই সেটা ধ্বনি হবে না। তার কিছু বেসিক আছে, আমাদের ব্যাকরণবিদরা নির্ধারণ করে দিয়ে গেছেন। সেগুলোকে বলা হচ্ছে ধ্বনি। যেই ধ্বনিগুলো ব্যবহার করে আমরা সাধারণত বিভিন্ন ধরনের শব্দ তৈরি করি, হ্যাঁ, সেইগুলোই হচ্ছে আমাদের ধ্বনি। এবং এই ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। তো আগেও যারা আমার ক্লাস করেছেন তাদেরকে আমার পরিচয় দিয়ে নিয়ে, আমার পরিচয় হচ্ছে আমি মেহেদী হাসান, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে আছি, 34 বিসিএস এ। বর্তমানে বান্দরবান সরকারি কলেজে কর্মরত আছি। এই আর হচ্ছে যে আর তো কিছু জানার প্রয়োজন নেই, আমরা পরের ইয়েতে চলে যাই। আমাদের আলোচনার প্রথমে আসবে আমাদের একটি বাকযন্ত্রের পরিচয়। আমি যে নোটসটা দিয়েছি আপনাদের, ওটা আপনাদের প্রিন্টের সুবিধার জন্য এখানে আমি অনেক ইয়াটা দেইনি, ছবি দেইনি। কারণ ছবি দিতে গেলে অনেক বড় প্রিন্ট হয়ে যাবে। আমার যে নোটসটা আছে এটা আপনারা খুব সহজেই প্রিন্ট আউট করে পড়তে পারবেন। আর এই ছবিটাতে খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের বাকযন্ত্র। আমরা বাকযন্ত্র বলতে যা বুঝি তা হলো আমরা ধ্বনি উচ্চারণের সময় আমাদের শরীরের কোন কোন অঙ্গ আহ, ব্যবহৃত হয় সেগুলোকে মিলে বলা হয় বাকযন্ত্র। তো বাকযন্ত্রের ভিতরে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের দাঁত আছে, হুম, তালু আছে, ঠোঁট আছে, নাক আছে, গলা আছে, কণ্ঠ আছে, হ্যাঁ, এরপর আছে ফুসফুস। তারপর এইগুলো সবকিছু মিলে হচ্ছে আমাদের আহ বাকযন্ত্র। আপনারা এখানে ধ্বনি বর্ণের যে বিভিন্ন প্রকারভেদ, বর্গীয় ধ্বনি আমরা যেগুলো পড়বো, তখন এখানে আমরা এই অনেকগুলো বিষয় দেখতে পাবো। তো এখানে দেখেন বাকযন্ত্র ধ্বনি উচ্চারণ করতে যে সকল প্রত্যঙ্গ কাজে লাগে সেগুলোকে একত্রে বাকযন্ত্র বলে। এই ছবিতে একটু হয়তো আপনারা কি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি? আসলে ইন্টারনেটে এরকম কোনো কোনো ছবি পাইনি, তাই আমাকে জি স্যার, দেখা যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি নাসারন্ধ্র, মানে আমাদের নাক, নাকের যে ইয়েটা আছে নাকের ইয়ে, তারপর হচ্ছে নাকের যে ফুটো, ওষ্ঠ মানে ঠোঁট, হ্যাঁ, দন্ত, দাঁত, দন্তমূল, তালু, পশ্চাৎ, এখানে প্রত্যেকটা আমি ইয়ে দিয়ে দিয়েছি। আমি এই স্লাইডের পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিব আপনাদের পড়ার সুবিধার জন্য। হুম, আপনারা এই ছবিগুলো দেখে ভালো করে বুঝে নিলে খুব সহজেই এই আজকের ক্লাসটা আপনারা মনে রাখতে পারবেন। আমি দেখি এটা আপনি খুব কমন, এখান থেকে প্রশ্ন থাকবেই। যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে কিন্তু আজকের যে চ্যাপ্টারটা আমি পড়াবো সেখান থেকে প্রশ্ন থাকবেই। তো আমাদের বাকযন্ত্রে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। আমাদের কোমল তালু আছে, জিভ আছে, ফুসফুস আছে, নিচের চোয়াল, স্বরযন্ত্র, হ্যাঁ, শ্বাসনালী,
আলজিবা, গলবিল, কোমলতালু সবকিছু মিলে হচ্ছে আমাদের বাকযন্ত্র। তাহলে বাকযন্ত্র কাকে বলে? ধ্বনি উচ্চারণ করতে যে সকল প্রত্যঙ্গ কাজে লাগে সেগুলোকে একত্রে বাকযন্ত্র বাকযন্ত্র। বলা হয়। এরপরে থাকে আমাদের এখানে আমি বাকযন্ত্রের বিভিন্ন পরিচয়গুলো দিয়েছি। ফুসফুস, এই ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহের উৎস ফুসফুস। ফুসফুস শ্বাস গ্রহণ ও ত্যাগ করে, মূলত শ্বাস ত্যাগের মাধ্যমে আমাদের ধ্বনি উৎপন্ন হয়। আপনারা খেয়াল করবেন যে আমাদের বাংলাতে যতগুলো ধ্বনি আছে সবগুলো ধ্বনি কিন্তু আমরা ফুসফুস থেকে বাতাস মুখ দিয়ে নাক দিয়ে বের করি, তখনই উচ্চারণ হয়। এমন কোনো ধ্বনি নাই যেগুলো আমরা শীষ নিয়ে নিঃশ্বাস টেনে আওয়াজ করে করতে হয়। ঠিক আছে? সবগুলো ধ্বনি কিন্তু বাংলাতে আমাদের মুখ দিয়ে ত্যাগের মাধ্যমে আমাদের ধ্বনিটা উৎপন্ন হয়। বাতাস ফুসফুসে আসে, সেই ফুসফুস থেকে এই গলবিল দিয়ে, হ্যাঁ, আমাদের এই মুখ দিয়েও বের হয়, নাক দিয়েও বের হয়। তো এইটার মাধ্যমে আমরা সাধারণত ধ্বনি উৎপন্ন করি। তাই ফুসফুস আমাদের বাকযন্ত্রের খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান। এরপরে থাকে শ্বাসনালী। আমরা শ্বাসনালী বলতে এই যে এটা যেটা আমরা দেখি, এই যে এই জায়গাটা, হ্যাঁ, আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন? এই ভিডিওতে আমার এখানে দেখেন ঠিক এই জায়গাটা যেটা আছে সেটা শ্বাসনালী। বুকের এইখান থেকে এইভাবে আসলে যেটা হয়, তো ফুসফুস থেকে বাতাসটা শ্বাসনালী হয়ে আমাদের মুখ বিবর এবং নাসারন্ধ্র দিয়ে বের হয়ে আসে। মুখ বিবর কোনটা? এই যে আমাদের মুখের ভিতরে যে জায়গাটা আছে, এই মুখের ভিতরে যে জায়গাটা আছে সেটাকে বলা হয় মুখ বিবর। এবং নাসারন্ধ্র, আমাদের যে নাকের যে ফুটা, এই যে এখানে নাকের যে দুইটা ফুটা আছে, যে নাকের দুইটা ফুটা এখান থেকে বের হচ্ছে, এগুলো দিয়ে কিন্তু ফুসফুস বের হয়। তো শ্বাসনালী এই মাধ্যমেই কিন্তু ফুসফুস থেকে আমাদের মুখে আর নাকে ইয়েটা আসে। আপনারা অনেক সময় হয়তো খেয়াল করবেন যে আমাদের নাকের সাথে আমাদের মুখের কিন্তু অনেক ইয়ে থাকে। আমরা অনেক সময় ভাত খেতে গেলে ভাত কি হয়, মানে ইয়ে হয়, বেসন খাই আমরা। বেসন খেলে তখন ভাত দেখা যায় যে নাক দিয়ে বের হচ্ছে, তাই না? আবার অনেক সময় আরেকটা জিনিস দেখবেন, নাক, কান, গলা, কানেও কিন্তু আমাদের ইয়ে থাকে। কানে ওষুধ দিলে এটাও কিন্তু আমার গলার এখান দিয়ে আসে। তাহলে এগুলো কিন্তু একটা কানেকশন আমাদের এখানে আছে। তো এই হচ্ছে আমাদের শ্বাসনালী। এরপরে থাকে স্বরযন্ত্র। খেয়াল করেন বানানটা, স্বরযন্ত্র। এখানে কিন্তু এই স্বরযন্ত্র বলতে এই যে আমাদের যে ছেলেদেরটা বোঝা যায়, মেয়েদেরটা বোঝা যায় না। ছেলেদের এই যে এই জায়গাটাতে একটা শক্ত একটা ভয়েস কর্ড বলে এটা ইংরেজিতে, ভয়েস কর্ড আছে যেটার মাধ্যমে আমরা তাই আমাদের ছেলেদের গলা ভরাট এবং মোটা, মেয়েদের এটা আছে কিন্তু বোঝা যায় না, এজন্য তাদেরটা কি কণ্ঠ খুব ইয়া স্নিগ্ধ নরম। তো আমাদের শ্বাসনালীর উপরের অংশে স্বরযন্ত্রের অবস্থান ঠিক এই যে এই জায়গাটাতে। খেয়াল করেন এই জায়গাটাকে আমরা যেটাকে বলি যে ইসলাম ধর্মের ইয়েতে, যে আদম আলাহিসাল্লাম যখন ওই নিষিদ্ধ আপেল খেয়ে ফেলছিল তখন হঠাৎ করে এখানে ধরে ফেলছে, ফলে এখানে আমাদের শাসন দিচ্ছে। এগুলো আসলে সম্পূর্ণরূপে মিথ। তো এই যে ষড়যন্ত্র অবস্থান, বাতাস ষড়যন্ত্রের মধ্যে দিয়ে বেরিয়ে এসে বলে আমাদের ধ্বনির সৃষ্টি হয়। ওকে, খেয়াল করবেন এখানে এই জায়গাটাতে আমরা থাকার কারণে কিন্তু আমরা ধ্বনি উৎপন্ন করতে পারতেছি। আমরা নাক দিয়ে তো বাতাস বের করি, আর কোনো আওয়াজ বের করতে পারি না। হ্যাঁ, দেখেন আমি মুখ দিয়ে বাতাস বের করতেছি কিন্তু আওয়াজ হচ্ছে না। তো আওয়াজটা হইতে গেলে আমার এই জায়গাটাতে এই ভয়েস কর্ড বা স্বরযন্ত্রটা থাকতে হবে। স্বরযন্ত্র বানানটা খেয়াল করেন, স্বরযন্ত্র। ওকে, এটা কিন্তু আবার এই ষড়যন্ত্র না। হ্যাঁ, এই ষড়যন্ত্র মানে হচ্ছে যে অন্য কিছু। এই ষড়যন্ত্র মানে কোনো কিছু কারো বিরুদ্ধে গোপন প্ল্যানিং করা, কারো ক্ষতির উদ্দেশ্যে, তখন সেটা হয় ষড়যন্ত্র। আর এটা হচ্ছে আমাদের স্বর। এই যে স্বর থেকে যেখানে যে যন্ত্রে স্বর উৎপন্ন হয় তাকে বলা হয় স্বরযন্ত্র। তো এখানে আমাদের অধিজিহ্বা, স্বররন্ধ্র, ধ্বনিদ্বার ইত্যাদি ষড়যন্ত্র অংশ। এগুলো অধিজিহ্বা কি, স্বররন্ধ্র কি, এগুলো আগের যে একটা ছবি দিয়েছিলাম না আমি, এই যেখানে এগুলোতে সবগুলোতে দেয়া আছে। এখান থেকে দেখে আপনারা একটু বুঝে নিবেন আর কি। জীবের ব্যাপারটা আসতেছে, জীব বা জিহ্বা। আমরা কিন্তু অনেকে একটা ভুল করি, এটা উচ্চারণটা এভাবে যেটা আছে এটা অনেকে বলি জিহ্বা। আসলে উচ্চারণ কিন্তু এটা এরকম হবে না, এটার উচ্চারণ হবে জিহ্বা। ওকে, এই জিহ্বা বা জীব মুখ গহ্বর মানে আমাদের মুখের ভিতরে নিচের অংশে অবস্থান করে এবং বাকযন্ত্রে জীব সবচেয়ে সচল এবং সক্রিয়। এই জীব না থাকলে কিন্তু আমরা আবার কি, ষড়যন্ত্র না থাকলে যেমন আওয়াজ হতো না, আবার এই জীব এর সচল না থাকলে কিন্তু আমরা কথা বলতে পারতাম না। কারণ জীব কখনো
উচ্চতা অনুযায়ী সামনে আসতেছে, কখনো পিছনে যাচ্ছে, কখনো নিচে চলে যাচ্ছে, কখনো উপরে উঠতেছে, হ্যাঁ, কখনো এভাবে ব্যাকইয়ার্ডে যাচ্ছে, কখনো আবার বের হয়ে আসতে চাচ্ছে। এই ধরনের নানা ধরনের তার কর্মকাণ্ড আছে। তো বিভিন্ন অংশের সাথে সে কি করে, স্পর্শের মাধ্যমে আমাদের ধ্বনির বৈচিত্র্য তৈরি করে। তাই জিভ আমাদের বাকযন্ত্রের একটা গুরুত্বপূর্ণ অংশ। অনেক সময় দেখবেন যে যার জিভ, যেমন আমার আজকে একটু সমস্যা হচ্ছে, আমার জিহ্বার আগাতে একটা ছোট ওই যে শীতকালে একটা ওই যে ইয়া মতো হয়, হ্যাঁ, বিচির মতো উঠে। তো সেই যে ব্যথা করতেছে আমার কথা, একটু মনে হতে পারে আপনাদের যে জড়তা। আপনাদের যদি এরকম মনে হয় কাইন্ডলি একটু বলবেন যদি কোনো শব্দ বুঝতে অসুবিধা হয়। তো এই জীবের ইয়াটা আমাদের গুরুত্বপূর্ণ। এটা দেখেন, জীবের বিভিন্ন অংশের সাথে আমাদের মুখের ভিতরে দাঁত আছে, তালু আছে, আবার নিচে ইয়া আছে, হ্যাঁ, দাঁতের গোড়া, ঠোঁট আছে। এগুলোর মাধ্যমে আমাদের সে কি করে, বিভিন্ন ধরনের ধ্বনি বৈচিত্র্য তৈরি করে। আলজিভ, এই আলজিভ আমরা কিন্তু সবাই চিনি। এই যে একদম ভিতরে, এই একদম ঠিক এই জায়গাটাতে আমাদের ভিতরে একটা ছোট একটা এরকম করে ঝুলে থাকে, সেটাকে বলে আলজিভ। তো কোমল তালুর পিছনে ঝুলন্ত মাংসপিণ্ডের নাম আলজিভ। এই জিনিসটা আপনারা দেখছেন সবাই এটা? জি স্যার। হুম। তো জেগে থাকলে তো অবশ্যই জানবেন, সে আলজিভ থাকে ধ্বনি উচ্চারণের সময় কোমল তালুর সঙ্গে আলজিভ নিচে নেমে এলে বাতাস মুখ দিয়ে পুরোপুরি বের না হয়ে খানিকটা নাক দিয়ে বের হয়, ফলে নাসিক্য ধ্বনি তৈরি হয়। যেমন মনে করেন উঁ, খেয়াল করেন যখন বলতেছে, এই জিহ্বার এই অংশটা আর এই অংশটা, তারা কিন্তু এটা নিচে নেমে আসতেছে আর এটা উপরে উঠতেছে, ফলে তারা একটা জায়গায় এসে এখানে টাচ টাচ করতেছে। হ্যাঁ, তখন আমার কিন্তু এখানে এই পুরোপুরি না, নাক দিয়ে বের হচ্ছে ইয়, ন, হ্যাঁ, এই তো আমাদের এই আলজিভ আমাদের নাসিক্য ধ্বনি উচ্চারণের একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তারপর আসতেছে আমাদের তালু। আমাদের মুখ বিবরের যে ছাদ থাকে সেটাকে বলা হয় তালু। তালুর দুইটা অংশ, একটা হচ্ছে কোমল তালু, একটা হচ্ছে শক্ত তালু। একটা হচ্ছে কি তালু, কোমল তালু, আর একটা হচ্ছে শক্ত তালু। রক্ততালু। আনুনাসিক স্বরধ্বনি উচ্চারণের কোমল তালু নিচে নামে, একটু আগে তো আমরা বললাম এই যে আল জিভটা নিচে নামে। হ্যাঁ, আনুনাসিক ধ্বনি, আনুনাসিক ধ্বনি কেউ যে ইয়, ন, মূর্ধন্য, এগুলা যেসব ধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমার নাকের ব্যবহার করতে হয় সেটাকে বলা হয় আনুনাসিক ধ্বনি। তো নিচে নামে কোমল তালু জিহ্বার স্পর্শে কণ্ঠধ্বনি উচ্চারিত হয়। দন্তমূলের শুরু থেকে কোমল তালু পর্যন্ত বিস্তৃত অংশকে বলা হয় শক্ত তালু। আমাদের ভিতরে খেয়াল করবেন যে এই যে শক্ত তালু, নরম তালু, আপনাদের ভিতরে আহ, হাত দিয়ে বা একটু দেখবেন, হাত যদি ভালো করে ধোয়া থাকে, হ্যাঁ, দেখবেন যে ঠিক ভিতরের অংশটাতে, হুম, এখানে একটা শক্ত তালু থাকে। আমি আরেকটা ছবির মাধ্যমে সাইড থেকে দেখাই। এই যে এখানে দেখেন, এই অংশটা হচ্ছে আমাদের দাঁত। এটা হচ্ছে আমাদের দাঁত। আর এই অংশটা হচ্ছে আমাদের শক্ত তালু, আর নরম তালু হচ্ছে আমাদের এই অংশটা। ওকে, এই অংশটা হচ্ছে আমাদের নরম তালু, আর এই অংশটা হচ্ছে আমাদের শক্ত তালু। ওকে, তো এই শক্ত তালু নরম তালুর আমাদের ব্যাপারটা বুঝলাম। এতে আনুনাসিক উচ্চারণের সময় কোমল তালু নিচে নেমে আসে এবং কোমল তালু জীব মূলের স্পর্শে কণ্ঠধ্বনি উচ্চারিত হয়। কণ্ঠধ্বনি হচ্ছে ক, খ, গ, ঘ, ঙ। তো এগুলা উচ্চারিত হচ্ছে। তো আমাদের খেয়াল করেন, আমি যখন ক উচ্চারণ করতেছি তখন আমার নিচের ওই যে আল জিব্বার এই অংশটা, জিব্বার এই যে এইখানে যে গলার ভিতরে নরম, এটা আমার এখানে উপরে তালুতে নরম অংশে গিয়ে টাচ করতেছে, ক, খ, গ, ঘ। হ্যাঁ, তো এই যে এটা হচ্ছে যে কোমল তালু ও জীবমূলের স্পর্শে কণ্ঠধ্বনি উচ্চারিত হয় দন্তমূলের শুরু থেকে কোমল তালু পর্যন্ত। দন্তমূল কোনটা? এই যে দেখেন, দাঁতের গোড়া থেকে, এই যে এটা যদি দাঁত হয়, হ্যাঁ, এই দাঁতের গোড়া থেকে এই কোমল তালু এই অংশ পর্যন্ত, এই অংশটাকে বলা হচ্ছে যে কি, শক্ত তালু। এই অংশটাকে কি তালু বলে? শক্ত তালু। ঠিক রক্ততালু। আছে। এরপর আছে আমাদের মূর্ধা। মূর্ধা হচ্ছে যে শক্ত তালু ও উপরের পাটির দাঁতের মধ্যবর্তী উত্তল অংশকে মূর্ধা বলে। এটা আমি একটা আরেকটা ছবিতে বুঝাই এটা। এই ছবিটাতে এই যে দেখেন, এই যে আমাদের এখান থেকে শুরু করে এতটুকু অংশের ভিতরে এই অংশটাতে এসে আমাদের সবচেয়ে বেশি উপরের অংশ আসছে না, এই মানে এইভাবে কার্ভ করে যখন হয়েছে এই অংশটা, এটাকে বলা হচ্ছে মূর্ধা। এই যে মূর্ধা বলতে এই যে তালুর এই অংশটাকে বোঝাচ্ছে। আমি একটু ক্লিয়ার করে আপনাদেরকে দেখাই। ওকে, এই যে দেখেন ট, ঠ, ড, ঢ, যেখান থেকে হচ্ছে এই অংশটা, এটাকে বলা হচ্ছে আমাদের একদম মূর্ধা। ওকে,
তো আমাদের এই কোন কোন ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জিভ মূর্ধাকে স্পর্শ করে, যেমন ট, ঠ, ড এগুলো উচ্চারণ করার সময় জিহ্বাটা উল্টে গিয়ে এই দেখেন আমাদের মূর্ধ অংশে গিয়ে টাচ করে। ওকে, এরপরে দন্তমূল ও দন্ত দাঁতের কথা আসতেছে। দাঁতের গোড়ার নাম দন্তমূল। আমাদের দেখবেন যে দাঁতের উপরের পাটির দন্তমূল এবং দাঁতের সঙ্গে জিভের স্পর্শে বেশ কিছু আমার ধ্বনি উৎপন্ন হয়, যেমন ত, থ, দ, ধ। এগুলো যখন উচ্চারণ করতেছি তখন এই যে দাঁতের সামনের সাইডে না পিছনের সাইডে গোড়াতে গিয়ে কিন্তু কি হচ্ছে, জিহ্বার আগাটা টাচ করতেছে, তাই না? তো এই দন্তমূল ও দন্ত। তারপর ঠোঁট এবং ওষ্ঠ। বাক প্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম ওষ্ঠ বা ঠোঁট। ওষ্ঠের মাধ্যমে ফাঁকের কম বেশি ভিত্তিতে আমাদের স্বরধ্বনি সংবৃত বিবৃত হয়, দুই ভাগে ভাগ করা যায়। সংবৃত মানে সংকুচিত হয়ে ওঠে, যেমন মনে করেন ও, হ্যাঁ ও যখন বলতেছি এটা ঠোঁটটা গোল হয়ে আসতেছে। আবার বিবৃত মানে বিস্তারিত, বিস্তার লাভ করে। যখন বলতেছি তখন আমার ঠোঁটটা প্রসারিত হচ্ছে। এভাবে তো এছাড়া ব্যঞ্জনধ্বনি উচ্চারণ করতে ওষ্ঠ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের ঠোঁট কিন্তু উপরেরটা নিচেরটা দুইটা মিলেই হচ্ছে আমাদের ওষ্ঠ বা ঠোঁট। হ্যাঁ, কিন্তু আমাদের যদি আমরা আরো যদি স্পেসিফিক করে বলি, হ্যাঁ, এখানে কিন্তু ওই যে তাম্বুল রাতুল হইল অধর পরশে। তাম্বুল রাতুল হইল অধর পরশে 35 বিসিএস এই প্রশ্নটা আসছে। এই অধর কোনটা কে বলতে পারবে? দেখি, যে বলতে পারবে তার জন্য স্যার আমার তরফ ঠোঁট, থেকে স্যার অধর, ঠোঁট হইল ঠোঁট ঠোঁট কোনটা? স্যার অধর, অধর, অধর কোনটা? অধর স্যার ঠোঁট। ঠোঁটের ভিতরে আবার পার্থক্য আছে, অধর আবার আরেক জিনিস। দুইটা মিলে হচ্ছে আমার ঠোঁট। আমরা ক্লাস করার সময় অনলাইনে নিজেদেরকে মিউট করে রাখি। হ্যাঁ, আপনার পিছনে কি কথা বলতেছেন আমরা সবাই শুনতেছি। আপনার একার জন্য বাকি সবার ডিস্টার্ব হচ্ছে। তো যা বলছিলাম, উপরের পার্টটাকে বলা হয়, এটাকে বলা হয় ওষ্ঠ এমনিতে স্পেসিফিক করে, আর নিচের পার্টটা হলো কি অধর। ওকে, এই যে এখানে নিচের পার্টটা হচ্ছে আমার অধর। তো অধর আর ওষ্ঠ আর দুইটা মিলে ঠোঁট। ওকে, তো খেয়াল করেন যে আমাদের ওষ্ঠের মধ্যকার ফাঁকের কম বেশির ভিত্তিতে আমাদের নানা ধরনের ধ্বনি তৈরি হচ্ছে এবং ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করতে ওষ্ঠ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা আমরা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এরপর আসতেছে আমাদের নাসিক্য বা নাক। পাশাপাশি নাসিকা বা নাকের ছিদ্র দিয়ে বাতাস বের হয়ে কি হয়, ধ্বনি উৎপন্ন হয়। এই যে আমার নাক দিয়ে, যেমন আমি ইয় ইয় যখন উচ্চারণ করতেছি, ইয় দেখেন নাকের ব্যবহার হচ্ছে। আমি যখন ম উচ্চারণ করতেছি, ম ম দেখেন নাকটা ইয়ে হচ্ছে কিনা, নাকে ভাইব্রেশন হচ্ছে। তো নাসিক্য মুখ গহ্বরের পাশাপাশি নাসিকা বা নাকের ছিদ্র দিয়ে বাতাস বেরোয় ধ্বনি উৎপন্ন হয়। এই যে নাকের ছিদ্র, এই যে এটা হচ্ছে নাকের ছিদ্র। ওকে, এখন আসেন আমরা এগুলা তো বাকযন্ত্র নিয়ে আলোচনা করলাম। এখন স্বরধ্বনি নিয়ে আলোচনা করবো। আমরা স্বরধ্বনি বলতে কি বুঝি? যে ধ্বনিগুলো উচ্চারণ করার সময় আমাদের মুখের কোথাও বাধাপ্রাপ্ত হয় না, হ্যাঁ, তখন সেটাকে বলা হয় স্বরধ্বনি। তো এই বাধাপ্রাপ্ত না হয়ে উচ্চারিত হয়। এবং আরেকটা বিষয় দেখেন আপনারা যে এখানে আমাদের ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করতে গেলে আমাদের এই যে বাকযন্ত্রের বিভিন্ন জায়গায় কোনো না কোনো অংশ একটা না একটা জায়গায় টাচ করে একটার সাথে আরেকটা, কিন্তু স্বরধ্বনিতে হয় না। দেখি স্বরে স্বরে কে বলতে পারবেন সবগুলো? পা যাবে তো। হুম, পা সব বলতে পারবো তো স্যার, 11টাই। 11টা বলতে পারবেন? দেখি বলেন তো স্যার দেখি। স্বর, স্বরা, রস্বই, দীর্ঘই, রস্বই, দীর্ঘ, রি, এ, ওই, ও, ঔ। ভেরি গুড, আপনি পোলাপান পড়ান মনে হয় না? না স্যার, কিন্তু বই দেখা হয় তো। আচ্ছা আচ্ছা। স্বরে স্বরে কিন্তু ওভারঅল সবাই পারে, কিন্তু ক খ করতে দিলে 99%ই পারে না। স্যার ওটাও পাই স্যার। পারেন? তাহলে তো স্যার আপনার নিশ্চিত। হ্যাঁ, ওকে, আমরা কিন্তু বিসিএস ক্যাডার একজন পেয়ে গেছি, মাশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, আমরা স্বরধ্বনিতে দেখতে পাচ্ছি যে স্বরে স্বরে রস্বই দীর্ঘই রি, এ, ওই, ও, ঔ, এগুলো একটু আমি লিখে ফেলি। স্বরে অ, আ, ই, তারপরে রস্বই দীর্ঘই
তারপর রি। স্যার রসৌ দীর্ঘ উ। ও, দেখছেন আমি ভুল করে বলতেছি। সরয়া সরয়া রস্যই দীর্ঘই রস্যৌ, সরি, রসৌ দীর্ঘ উ। রস্যৌ দীর্ঘ, তারপর কি আছে? রি হ্যাঁ, রি, এ, এ ও ওই, ও ও ও, ও। ও। এটা আমরা কাটা দিলাম। এখানে আমাদের এই স্বরধ্বনি থেকে আবার কিছু জিনিস আমাদের আলাদা করতে হবে। তো এর আগে আমি একটু বলি যে আমরা তো স্বরধ্বনি বলতেছি, তাহলে এটা যদি আমি স্বরবর্ণ বলতাম, আমরা যা লিখছি এগুলো কিন্তু সবগুলো কিন্তু কি স্বরবর্ণ। বর্ণ আর যখন আমরা উচ্চারণ করতেছি তখন সেটা হয়ে যাবে ধ্বনি। স্বরধ্বনি। তো ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। ওকে, এখন দেখুন তো, আপনারা ওই গাইডে তো মুখস্থ করেন যে কি স্বরধ্বনিতে এতটা বর্ণ মাত্রা যুক্ত, এতটা মাত্রাহীন। হ্যাঁ, এইভাবে আপনারা মনে রাখতে পারবেন না। আপনারা কি করবেন দেখেন, খেয়াল করেন, স্বরেও এটা পূর্ণমাত্রা, আ পূর্ণমাত্রা, এটা 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 পূর্ণমাত্রা, এটাও পূর্ণমাত্রা, এটাও পূর্ণমাত্রা। মাত্রাহীন কোনটা কোনটা? শুধু এইটা, এ এবং ও। ও হ্যাঁ, এ ও, সরি, এ ওই ও ও, এগুলাতে কিন্তু কোনো মাত্রা নাই। রিতে আছে অর্ধমাত্রা। ওকে, যে তাহলে আমাদের এভাবে যদি আমরা হিসাব করি, একবার করে ফেলি নিজে নিজে যখন, হ্যাঁ, তখন দেখবেন যে এগুলো আপনার মনে থাকবে। এটাতে আপনাদের প্রায় সময় ভুল হচ্ছে, দূর এটা কোনটা ভুলে যাচ্ছে। মাত্রাহীন বর্ণ কি একটা না দুইটা, এতটা না এতটা, এই যদি আমরা ভুলে যাই না, তো স্বরধ্বনিতে আমি যেভাবে একবার লিখে, আমরা এখানে দেখতে পেলাম যে কয়টা মাত্রা, পূর্ণ মাত্রা বর্ণ কয়টা, 1 2 3 4 5 6, ছয়টা। ছয়টা পূর্ণ মাত্রা আমার কয়টা? ছয়টা। স্বর স্বরবর্ণেতে ছয়টা। অর্ধমাত্রার কয়টা? একটা, একটা একটা। একটা আর মাত্রাহীন? চারটা। চারটা। মাত্রাহীন চারটা। তাহলে টোটাল 11টা হয়ে গেল। এভাবে করে আপনারা ব্যঞ্জন ধ্বনিটাও একবার করে ফেলবেন, তাহলে খুব সহজেই কিন্তু কি আহ ইয়ে করতে পারবেন, ওটা কি বলে, আহ মনে রাখতে পারবেন। ঠিক আছে? তো আমাদের, জি স্যার। আমরা স্বরধ্বনি স্বরবর্ণ এখানে তো আলোচনা করছি। এখন আমাদের একটা জিনিস আসবে যে আমাদের মৌলিক স্বরধ্বনি। ওকে, আমাদের জি মৌলিক স্যার। স্বরধ্বনিতে আমরা অনেক সময় ভুল করি। সে মৌলিক স্বরধ্বনিটা আমি একটা ছোট একটা ট্রিক্স শিখাই দেবো আপনাদের, যাতে ভুল না করেন। মৌলিক স্বরধ্বনিতে মনে রাখবেন যে এই দীর্ঘ ই, এই জিনিসটা নাই। হুম, দীর্ঘ ই এগুলো নাই। তাহলে আমরা প্রথমে অধ্বনি একটা আলোচনা এটা করলাম। আমাদের মৌলিক স্বরধ্বনি কয়টা কে বলতে পারবে? সাতটা স্যার। সাতটি। হ্যাঁ, চারটি। সাতটি। মৌলিক স্বরধ্বনি বলছি, মৌলিক স্বরধ্বনি। সাতটি। হুম, 7টা। এখন 7টা এভাবে আমাদের মনে থাকে না, আমরা একটু বের করবো এখান থেকে কেমনে মৌলিক স্বরধ্বনি গুলো বের করে। হ্যাঁ, তাহলে জি অ, স্যার। আ, ই, আমরা এই রস্য ই দীর্ঘ ই এই দুইটার উচ্চারণে কিন্তু কোনো পার্থক্য নাই, আছে? তাহলে আমি এটা বাদ দিলাম, প্রথমটাকে নিলাম। রস্যু দীর্ঘ উ, এই দুইটার ভিতরে পার্থক্য নাই উচ্চারণে, এটা নিলাম। তারপর রি, এটা আমার মৌলিক স্বরধ্বনিতে নাই, কারণ রি নিয়ে কনফিউশন আছে, হয়তো ভবিষ্যতে রি কে বাদ দিয়ে দিবে। এর আগে আরেকটা ছিল লি। হ্যাঁ, হ্যাঁ ছিল। এই লিটাও কিন্তু বাদ দিয়ে দিছে, লিটা লেখা হইতো এইভাবে নয়, নয়ের মতো, ওইটাও কিন্তু বাদ দিয়ে দিছে। রি যদি উচ্চারণ করতে যাই, আমার যে স্বরধ্বনির যে বেসিক নিয়ম, সেই নিয়ম অনুযায়ী যে আমার বাকযন্ত্রের কোথাও বাধাপ্রাপ্ত হওয়া যাবে না। আপনি বাধা প্রাপ্ত না করে কি রি উচ্চারণ করতে পারতেছেন? আপনার জিহ্বা কিন্তু ঠিকই ওর সাথে একটু না একটু স্পর্শ করতেছে। তা আবার দেখেন, এ ওই, আমার ওই এটা যৌগিক, এটা আমার দরকার নাই। ও ও, এটা আমার দরকার নাই। তাহলে আমার এখন কয়টা থাকলো? এইটা আর এইটা কয়টা হইলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এখন আরেকটা কি? আরেকটা কোথায়? এ স্যার, এ। এটা হলো যে এ, এই যে ডক্টর মাহবুবুল হকের নাম শুনছেন? জি বাংলা স্যার। বানানে নিয়ে একটা বই লিখছে। হ্যাঁ, সে ডক্টর মাহবুবুল হক আমাদের ক্লাস নিতে আসছে চিড়িয়া ইউনিভার্সিটিতে। তা আমি তখন ভার্সিটিতে ফার্স্ট ইয়ারে পড়ি আর কি, নতুন ভর্তি হয়েছি ভার্সিটিতে। এদিক ওদিক বন্ধু বান্ধব অনেক,
ওই দিন একটা নীল কালারের শার্ট পরে গেছিলাম। তো নীল কালারের শার্ট পরে গেছি যখন, তো স্যার এবার ক্লাসে এসে জিজ্ঞাসা করছে যে বাংলা ভাষায় এমন একটা ধ্বনি আছে যার অনেক ব্যবহার আছে কিন্তু তার কোনো কি নাই, লিখিত রূপ নাই। নেই। এটা কি? এটা কে বলতে পারবে? তো আমি কি করছি, তো পিছনে বসে কথা বলতেছি, তো স্যারে কি বলছে এটা তার আমি জিজ্ঞাসা করি নাই। তো স্যার বলে, এই ব্লু শার্ট দাঁড়াও, বলো এটা কি হবে। তা আমি দাঁড়ায় বলছি, হ্যাঁ স্যার, মানে ওই মানে বই আমরা না ডাকলে বলি না, হ্যাঁ কি হয়েছে এরকম করে বলি না। আমি বললাম, হ্যাঁ স্যার। ভেরি গুড ভেরি গুড, এদিকে আসো এদিকে আসো, তুমি আসো, আর কেউ পারলো না, তুমি তো পারলা, ভেরি গুড ভেরি গুড। আমি তখনও বুঝতেছি না কাহিনী কি, পরে একজনের ভাই কি কি জিজ্ঞাসা করছে, তো বলে কি, তো এই যে দেখেন আমরা যে না পারলে আজকে ক্লাস হবে না বা পরীক্ষা আছে, কি বলছো, এরকম করে বলি না, সেই টা হচ্ছে আমার আরেকটা মৌলিক স্বরধ্বনি। তাহলে এই 6টা আর এই একটা, তাহলে আমাদের মৌলিক স্বরধ্বনি কি আসলো? স্বরে অ, আ, ই, উ, এ, ও এবং আরেকটা সর্বশেষ কি, এ। হ্যাঁ। আচ্ছা, তো এখন আসেন আমাদের এই যে মৌলিক স্বরধ্বনি 7টা তো আমরা শিখলাম। এর ভিতরে আবার দেখেন যে আমাদের এই যে উচ্চারণের কাল পরিমাণ অনুযায়ী, হ্যাঁ, স্বরধ্বনিকে আবার 2টা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে হ্রস্ব স্বর আর একটা হচ্ছে কি দীর্ঘ স্বর। আমাদের হ্রস্ব মানে সংক্ষিপ্ত ভাবে অল্প সময় ধরে আমাদের যেই ইয়েগুলো হয় সেগুলো কি কি, একটা হচ্ছে যে আমি একটু ক্লিয়ার করে নিই তারপর আপনাদেরকে। আমাদের উচ্চারণের ইয়ে অনুযায়ী এই স্বরধ্বনির ভিতরে আবার হ্রস্ব স্বর আছে। হ্রস্ব স্বরধ্বনি গুলো কি কি, অ, ই, উ এবং আরেকটা হচ্ছে যে রি। এগুলো হচ্ছে হ্রস্ব স্বরধ্বনি। ঠিক আছে, আমরা কিন্তু বলি যে অনেকে মনে করি যে রস্য এগুলোই যদি হ্রস্ব স্বরধ্বনি, আসলে না। অ, ই, উ, রি এগুলো উচ্চারণে আমাদের অল্প সময় আমরা ব্যবহার করি। আর দীর্ঘস্বর বা আমরা যে সময় বলি দীর্ঘ ই, দীর্ঘ উ, হ্যাঁ, বাকিগুলো হচ্ছে আমার দীর্ঘস্বর। তাহলে এগুলো কি আসে, এখানে আসে আ, তারপর তোর আসে দীর্ঘ ই, গেছে তারপর দীর্ঘ উ। কোরবান বোন দিতে বিয়ে দিছে এবারে বলে মারা গেছে ভাই যে মারা গেছে সে মারা গেছে, জানো সে আর ফিরে আসবে না। আমার আপনি কিতাব করে কথা বলেন। জানো সাই সত্যি না কোন দিন ইয়ার ওই যে ইয়ার বউ এই, ইমরান কথা বলতেছে নাকি, একটু মিউট করে দেন। আর মেসেজ দিয়ে বা কল করে একটু বলেন যে এভাবে কথা বলা ঠিক না। সরি স্যার আপনাকে হোস্ট করে দিছে, আপনি ওনাকে একটু মিট করে দেন। ভাই ক্লাস নিব না, এগুলো কন্ট্রোল করব। স্যার আমি করে দিচ্ছি। অনলাইন ক্লাসে কিছু ম্যানার আছে, আপনারা যদি মনে রাখবেন যে আহ, আপনার যদি ব্যাকগ্রাউন্ডে সাউন্ড থাকে নিজেকে মিউট রাখবেন সবসময়। যদি ব্যাকগ্রাউন্ডে সাউন্ড না থাকে তাহলে সেটা আপনি ইয়ে করতে পারেন। আমি ক্লাস করানোর জন্য এখন আসছি, এই যে এখানে আমার কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ড নেই। আর হেডফোন ব্যবহার করবেন। আর আপনারা ক্লাস করতে বসে যদি কথাই বলেন তাহলে ক্লাস করার দরকার কি ভাই? শুধু শুধু টাকা স্যার দিয়ে করে এখানে ক্লাস দিচ্ছি, করে আপনি লাভ নাই। কন্টিনিউ করেন। এগুলো হচ্ছে আমাদের দীর্ঘ স্বর। তা আমাদের বাংলা ভাষায় এখন আসেন যে অর্ধ স্বরধ্বনি একটা বিষয় আছে, অর্ধ স্বরধ্বনি। অর্ধ স্বরধ্বনি আছে এবং এই আমাদের যৌগিক স্বরধ্বনি আছে। অর্ধ স্বরধ্বনি গুলো কি কি, 4টি আছে। অর্ধ স্বরধ্বনি হচ্ছে 4টি। এই অর্ধ স্বরধ্বনি 4টি হচ্ছে যে ই, উ, তারপরে হচ্ছে এ এবং ও। মানে এগুলো আমার উচ্চারণ করতে, এগুলোকে কেন অর্ধ স্বরধ্বনি বলে, খেয়াল করবেন যে আমি যখন এগুলো উচ্চারণ করতে যাচ্ছি ই, উ, এ, ও, আমার বাকযন্ত্রের মানে একটু নড়ে, বাকি এটা নড়ে না। কিন্তু আমি যখন অ বলতেছি বা এই
ই বলতেছি বা আ বলতেছি, আমার বাকযন্ত্রে কিন্তু উল্লেখযোগ্য একটা মুভমেন্ট আমার কি হয়, আহ বোঝা যায়, কিন্তু এগুলো উচ্চারণের সময় আমার হালকা মানে অর্ধেক নড়ে অর্ধেক নড়ে না। এই জন্য এদেরকে একটা সোজা হিসাব যে এদেরকে অর্ধস্বরধ্বনি বলা হয়েছে। তারপর আমি আরেকটু ব্যাখ্যা করি অর্ধস্বরধ্বনি কি। যে ফুসফুস থেকে বাতাস বেরিয়ে আসার সময় বাক প্রত্যঙ্গগুলি যদি ততখানি সক্রিয় না থাকে, খেয়াল করেন আমি যেটা বলছিলাম, ততখানি সক্রিয় না থাকে এবং তেমন অনুমোদিত না হয়, এমন তো অবস্থায় উচ্চারিত স্বরধ্বনি সমূহকে বলা হয় অর্ধ স্বরধ্বনি। তো উচ্চারণ প্রক্রিয়ার দিক থেকে অর্ধ স্বরধ্বনি স্বর ও ব্যঞ্জন ধ্বনির মাঝামাঝি, অর্থাৎ এই ধ্বনিগুলো উচ্চারণের সময় স্বর ও ব্যঞ্জন উভয় ধ্বনি প্রকৃতি গ্রহণ করে। ই ই যখন আপনি উচ্চারণ করতেছেন খেয়াল করেন আপনার জিহ্বার আগাটা নিচের পাটির দাঁতের গোড়ায় গিয়ে লাগতেছে কিনা, এ যখন উচ্চারণ করতেছেন তখনও হচ্ছে কিনা, ও ও যখন করতেছেন আপনার জিহ্বার আগাটা নিচে নেমে গিয়ে দাঁতের গোড়ায়, যে এই যে আমাদের ঠোঁট আর দাঁতের গোড়ার ভিতরে একটাই যে চামড়ার মতো লেগে আছে ওই জায়গাটা দিকে টাচ করতেছে কিনা, উ যখন বলতেছেন উ, হ্যাঁ, তখন দেখেন যে জিহ্বাটা যেন এরকম করে পিছনে চলে আসতেছে, হ্যাঁ। তো এই যে যে জিনিসটা সেটাই হচ্ছে আমার অর্ধ স্বরধ্বনি। তো সোজা হিসেবে আমরা এভাবে মনে রাখতে না পারলে আমি অল্প ইয়েতে মনে রাখবো যে এটা অল্প একটু নড়বে, বেশি নড়া ইয়ে করবে না বাকযন্ত্রগুলো, তখন যে ধ্বনিগুলো আসবে তখন সেগুলোকে বলা হয় অর্ধ স্বরধ্বনি। তো অর্ধ স্বরধ্বনির কিছু বৈশিষ্ট্য আমি দিছি, আপনারা আমি পিডিএফ নোট দিয়ে দিব, এটা আপনারা একটু পড়ে নিবেন। কোনো কিছু যদি না বুঝেন আমি আপনাদের বিস্তারিত বোঝানোর জন্য দিছি। এখন আসেন আমাদের দ্বিস্বর ধ্বনি। দ্বিস্বর ধ্বনির জিনিসটা কি? দ্বিস্বর ধ্বনিটা হচ্ছে পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে দ্রুত উচ্চারণের সময় তা একটি সংযুক্ত স্বরধ্বনিতে পরিণত হয়, বা এইটাকে আমরা একটি সংযোগ স্বরধ্বনি রূপে, খেয়াল করেন, একটি সংযুক্ত স্বরধ্বনি রূপে বা উচ্চারিত হয়, যা যৌগিক স্বরধ্বনি নামে পরিচিত। দ্বিস্বর ধ্বনির আরেকটা নাম হচ্ছে কি? যৌগিক স্বরধ্বনি। তো আমাদের এরকম দুইটা যৌগিক স্বরধ্বনি আমাদের বাংলা ভাষায় আছে, আমাদের বর্ণমালাতে আছে। একটা হচ্ছে যে ওই এবং ও। খেয়াল করেন ওই উচ্চারণ করার সময় আমার ওই অ ই এভাবে আসতেছে, অ যোগ ই, ওই যখন উচ্চারণ করতেছে আমার অ যোগ ই এভাবে আসতেছে ওই। ও যখন উচ্চারণ করতেছি তখন আমার এই অ যোগ উ এভাবে আসতেছে। এটা হচ্ছে আমার এই দ্বিস্বর ধ্বনি। তো আমাদের বাংলা বর্ণমালাতে দুইটা বর্ণ আছে এরকম যেটা দ্বিস্বর ধ্বনি, কিন্তু আরো অন্যান্য আরো কিছু এরকম যৌগিক স্বরধ্বনি আমাদের আছে, এরকম আরো 25টা যৌগিক স্বরধ্বনি আছে। তো এই যৌগিক স্বরধ্বনি গুলো আমাদের আমি কিছু উদাহরণ এখানে দিয়ে দিয়েছি। এটা যে শুধু দুইটা হবে তা না, তিনটাও হতে পারে। যেমন দুই স্বরের সাহায্যে যৌগিক স্বরধ্বনি, যেমন এই যে বাঁচাও, বাচ আও, বাঁচাও, তাহলে আও আও আও, একটা কি হয়েছে যৌগিক স্বরধ্বনি। আবার তিনটা স্বরধ্বনি, যেমন লওয়া, ল অওয়া, তো ল অওয়া লওয়া, বা গিয়ে ও, গিয়ে ও, আইয়া লাফাইয়া, এই যে এখানে আমার তিন ভাবে হচ্ছে এগুলো। তো যৌগিক স্বরধ্বনি বলতে বা যে শুধু অনেক সময় দুইটা হবে এমন না, কোনো কোনো সময় তিনটাও হতে পারে। তো মৌলিক স্বরধ্বনি আর যৌগিক স্বরধ্বনির পার্থক্যটা এখানে আমি দিয়ে দিয়েছি, যে স্বরধ্বনি একটা শুদ্ধ নির্দিষ্ট ইয়ে করে মৌলিক স্বরধ্বনি, এবং যৌগিক স্বরধ্বনি একাধিক মানে স্বরধ্বনি বা একাধিক মৌলিক স্বরধ্বনি সমষ্টি থাকে। আর মৌলিক স্বরধ্বনির তরঙ্গ স্বরূপ সরল, মানে আমাদের দেখেন ই, অ, এ, মানে সরল, মানে আমি একদম সোজাসুজি উচ্চারণ করতেছি। আর যৌগিকতে চেঞ্জ হচ্ছে, যেমন ওই, আই, খাই, যাই, হ্যাঁ, এগুলোতে আমার দুইটা ইয়েতে নানা ধরনের ভেরিফিকেশন ইয়ে দেখা যাচ্ছে। আর মৌলিক স্বরধ্বনি শুনলে মনে হয় একই ধরনের স্বর। আমি যতক্ষণ বলবো ততক্ষণ মনে হচ্ছে, যতক্ষণ ই বলবো ততক্ষণ ই মনে হচ্ছে, হ্যাঁ। কিন্তু যৌগিক স্বরধ্বনি অসরল, মানে আঁকা বাঁকা হয়ে যাচ্ছে, কোনটা কিভাবে কি আসতেছে। যেমন আমি বললাম যে ওই, আমি এখন ওই বললে সেটা ও বুঝাতে পারে, অ বুঝাতে পারে, ওই। ওকে, তো এইটাই বোঝাচ্ছে যে মৌলিক স্বরধ্বনি আর যৌগিক স্বরধ্বনির পার্থক্য। এখন আসেন আমরা চলে যাব ব্যঞ্জন ধ্বনিতে।
পোস্টকে মেসেঞ্জারে 7টি বাংলাদেশের নোটস পাইনি ড্যাশবোর্ডে। ওকে, এই যে 5টা আপনারা যদি খাতা থেকে থাকে আপনারা খাতাতে কাইন্ডলি এই 25টা ধ্বনি লিখে ফেলেন, এভাবে বক্স করে 25টা বক্স করে 25টা ধ্বনি লিখে ফেলেন। আমরা এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ব্যঞ্জন ধ্বনি। আমাদের এই ব্যঞ্জন ধ্বনির আলোচনাতে আমাদের স্বরবর্ণের যেরকম আমরা উচ্চারণ ইয়াটা আলোচনা করছি, এখানেও ঠিক অনেকটা উচ্চারণের উপর ভিত্তি করে এগুলাকে ভাগ করা হয়েছে। তো আমরা ব্যঞ্জন ধ্বনি বলতে কি বুঝি, যে যেসব ধ্বনি উচ্চারণের সময় আমাদের বাতাস, যে ফুসফুস থেকে বাতাসটা বের হচ্ছে সেটা কোথাও হ্যাঁ বাধা পায় বা স্পর্শ লাভ করে, তখন সেটা হয়ে যায় আমাদের ব্যঞ্জন ধ্বনি। তো এখানে কিন্তু আমি কয়টা ব্যঞ্জন ধ্বনি লিখছি, ব্যঞ্জন বর্ণ লিখছি? 25টা। ঠিক আছে? হ্যাঁ, এখানে আমি 25টা লিখছি। সাউন্ড কি এখন শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, আমি সাউন্ড হয়তো একটু আগে আমি মিউট করে দিয়েছিলাম, পানি খেতে গেছিলাম একটু। বাসায় বসে অনলাইনে ক্লাস নিলে এক সুবিধা, পানি খাওয়া যায়, চা খাওয়া যায়। এমনিতে কোচিং এ ক্লাস নিতে গেলে দাঁড়ায় দাঁড়ায় ক্লাস নিতে অনেক কষ্ট। যাই হোক, আমরা এই 25টা বর্ণ ক থেকে ম পর্যন্ত এই 25টা ধ্বনিকে বলা হয় বা বর্ণকে বলা হয় স্পর্শ প্রথম বর্ণ, কোথাও কোথাও বলছে স্পৃষ্ট বর্ণ, কোথাও কোথাও বলছে বর্গীয় ধ্বনি। ঠিক আছে? তো আমাদের এই যে 25টা 5টা করে ইয়ে করা হয়েছে, এগুলাকে বলা হচ্ছে বর্গীয় ধ্বনি। তো যে ধ্বনির আমাদের এই ধ্বনিগুলো আমরা যে ওই যে বাকযন্ত্রের একটা ছবি দেখিয়েছিলাম, সেখানে কোনটা কণ্ঠ থেকে উচ্চারণ হচ্ছে, কোনটা তালব্য থেকে বা মূর্ধা থেকে উচ্চারণ হয়, কোনটা দাঁতের গোড়া থেকে উৎপন্ন হয়, এক একটা এক এক জায়গা থেকে আমাদের উৎপন্ন হয়ে থাকে। তো আমরা সেইটা এখন আলোচনা করব। প্রথমে আমাদের দেখেন ক, খ, গ, ঘ, ঙ, এগুলো হচ্ছে আমাদের ওই যে কণ্ঠ। এই যে কণ্ঠ, এখান থেকে উচ্চারণটা হচ্ছে আমাদের আলজিহ্বা এবং নরম তালু টাচ করে যে ধ্বনিটা উৎপন্ন হয়। সরি, আমি এই যে এখান থেকে খেয়াল করেন আমার ছুঁয়েতে, এই যে আলজিহ্বা এখান থেকে আলজিহ্বা এবং যে নরম তালু সেটা টাচ করে যে ধ্বনিটা উৎপন্ন হয় সেটাকে বলা হয় কণ্ঠধ্বনি। হ্যাঁ, তাহলে এগুলো উচ্চারণ স্থান অনুযায়ী এগুলো কোথা থেকে উৎপন্ন হচ্ছে? কণ্ঠ থেকে উৎপন্ন হয়েছে। তাহলে ক, খ, গ, ঘ, ঙ, এবং বর্গীয় নাম দেওয়া হয়েছে কি? এইটার প্রথম যে ধ্বনিটা আছে সেটা নামে নামকরণ করা হয়েছে। তাহলে ক বর্গীয় ধ্বনি বলতে বোঝায় কি কি? ক, খ, গ, ঘ, ঙ। হ্যাঁ, আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি গ কোন বর্গীয় ধ্বনি, কি হবে তাহলে? কণ্ঠ। হ্যাঁ, আর যদি বলি যে সরি, আমি প্রশ্নের উত্তর কিন্তু ঠিক হয় নাই। আমি বলছি কোন বর্গীয় ধ্বনি, তখন হবে ক বর্গীয় ধ্বনি। আমি যদি বলি কোন স্থান, হ্যাঁ উচ্চারণ স্থান অনুযায়ী, তাহলে হবে কণ্ঠ। ঠিক আছে? জি স্যার। তাহলে জি স্যার। এভাবে আমার কণ্ঠের পরে আসতেছে আমার তালব্য, তালব্য বা তালু। ঠিক আছে, যে আলু জি লিখে, সরি, এটা হবে তালব্য বা তালু। হ্যাঁ, চ, ছ, জ, ঝ, ঞ। হ্যাঁ, এগুলোতে আমার তালুটা ইয়ে হচ্ছে। আমি একটু এখানে ডানে একটা ছবি আঁকতেছি, খেয়াল করেন, এটা মানুষের মাথা মতো। জি স্যার, জিহ্বা যে তালুর সাথে যে লাগতেছে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের ঠোঁট। অত ভালো হয় না এই ছবি। ওকে, এই হচ্ছে আমাদের চোখ দিলাম। খারাপও হয়নি স্যার। ওকে, তো এখানে দেখেন এই হচ্ছে আমাদের ফুসফুস, এই হচ্ছে আমাদের গলবিল, এখান থেকে এসে এভাবে উচ্চারণ হচ্ছে। হ্যাঁ, আমাদের মুখের ভিতরে এইখানে হচ্ছে আমাদের দাঁত। তো এইটা হচ্ছে আমাদের ওই যে তালুরিয়াটা, এখানে আলজিহ্বা, এখানে হচ্ছে আমাদের স্বরযন্ত্র। হ্যাঁ, তো খেয়াল করেন ক খ উচ্চারণ হচ্ছে কোথা থেকে? এই যে এখান থেকে ক খ উচ্চারণ হচ্ছে। আমি শুধু প্রথমটা লিখলাম, ক বর্গীয় ধ্বনিগুলো উচ্চারণ হচ্ছে এখান থেকে। তারপর চ, তালু, চ যখন উচ্চারণ করবো, মানে যে জিহ্বাটা, এই যে এটা ভিতরে, এটা হচ্ছে আমার জিহ্বা। হ্যাঁ, এই জিহ্বাটা কোথায় গিয়ে উচ্চারণ করতেছে? তালুতে গিয়ে টাচ করতেছে, তাই না?
এই জি এই স্যার। জিহ্বা মাঝামাঝিটা এই তালুতে এসে টাচ করতেছে না, চ ছ জ ঝ ইয়, চ ছ জ ঝ ইয়, ইয়। নিয় না, এটা হবে কি ইয়। ও হ্যাঁ, তারপরে আছে আবার দেখেন, তাহলে এখানে আমার এটা তালু থেকে আসলো। আমার যখন ট বলতেছি, ট, এই জিহ্বাটা আগাটা এভাবে উল্টে গিয়ে এই যে আমাদের মূর্ধা, এই যে এখানে মূর্ধা ছিল না, এই যে অংশটা, এই জিহ্বাটা জি স্যার। এভাবে উল্টে গিয়ে এভাবে কিন্তু লাগতেছে। হ্যাঁ, এভাবে লেগে আমাদের অনেকটা এভাবে এভাবে করে বাঁকা হয়ে যায় পরে বাঁকা হয়ে, মানে একটু ছিটকে যাচ্ছে, কিন্তু খেয়াল করেন, হয়ে যাচ্ছে। ট, ঠ, ট। ড, ঢ, ন। ওকে, আমার মূর্ধন্য, Yes. আমরা অনেক সময় মূর্ধন্য দন্তন্য উচ্চারণে এখন অবশ্য পার্থক্য নাই, কিন্তু সংস্কৃততে ন, মূর্ধন্য উচ্চারণ করার সময় ন এভাবে উচ্চারণ হবে, ন না, ন। আমার জিহ্বাটা উল্টে গিয়ে ওই মূর্ধাতে গিয়ে এভাবে একটা ছিটকে দিচ্ছে। ওকে, তো ট ঠ ড ঢ ন। তো আমাদের এখানে আদিবাসী কেউ আছে? আদিবাসী কেউ নাই? আমাদের আদিবাসী ভাই বোনেরা অনেক সময় এই ত আর ট উচ্চারণ করতে সমস্যা হয়। আমি এটা মূল কারণ হচ্ছে যে তারা ওই উচ্চারণ স্থানটা বুঝতে পারে না। যদি এই যে এভাবে করে জিহ্বা উল্টে নিয়ে গিয়ে তারপরে ট উচ্চারণ করে, তখন টটা সঠিকভাবে উচ্চারণ করতে পারবে। আচ্ছা, এরপরে আসেন আমাদের, তাহলে ট হচ্ছে যে আমাদের কোন অংশ? আমাদের কি মূর্ধন্য। ওকে, মূর্ধন্য বা মূর্ধা বা এটা। এরপরে আসতেছে আমাদের দন্তমূলীয়। দন্তমূল, খেয়াল করেন, আমি যখন এই উচ্চারণ করতেছি, এই যে আমার দাঁত আছে না এখানে, এই জিহ্বাটা আইসা, জিহ্বার আগাটা আইসা কি করতেছে, এই দাঁতের গোড়ায় চাপ দিচ্ছে কিন্তু, তাই না? এই অংশটা জি। ত, থ, দ, ধ, ন দিচ্ছে। জিহ্বার আগাটা গিয়ে দাঁতের গোড়াতে এভাবে টাচ করতেছে। জি স্যার। দেখেন তো, একবার প্র্যাকটিস করে দেখেন, ত, থ, দ, ধ, ন। এগুলো তো মুখস্থ করে কখনো মনে থাকবে না, আমি এই জন্য আপনাদেরকে ধরে ধরে একটু বোঝানোর চেষ্টা করতেছি। ওকে, আপনার পরীক্ষা হলে Yes. আপনার এত কিছু মনে থাকবে না। যখন আপনাকে বলবে নিম্নের কোনটি দন্তমূলীয় ধ্বনি, আপনি একটু পড়ে দেখ, এভাবে প্র্যাকটিস করে দেবেন, এটাকে ত, ঢ নাকি ঘ। তা আপনি যখন আপনি জিহ্বার অ্যাক্টিভিটিটা অবজার্ভ করবেন পরীক্ষা হলে, তখন আপনি এমনিতে আপনার মনে পড়ে যাবে যে আপনি কোনটা কি। ওকে, তারপর আসতেছে আমাদের সর্বশেষ হচ্ছে ওষ্ঠ। হ্যাঁ, ওষ্ঠ। আমার এগুলো উচ্চারণ করার সময় আমার সামনের যে ঠোঁট, হ্যাঁ, সে ঠোঁট একটার সাথে উপরেরটার সাথে নিচেরটা, নিজের ঠোঁট একজন এর উপরের ঠোঁটের সাথে নিজেরটা, নিচেরটা একজনেরটার সাথে আবার আরেকজনেরটা না। হুম। তো এইটা প, ফ, ব, ভ, ম। খেয়াল করেন, আমরা কিন্তু এগুলো অনেক সময়, বিশেষ করে আমরা বলি প বলি যেমন তেমন, ফ বলতে গেলে আমরা বলি ফ। উচ্চারণ কিন্তু এরকম হবে না, আপনাকে ফ বলতে হবে, ফ। ঠোঁট, ঠোঁটে ঠোঁট টাচ করে বলতে হবে, উপরের ঠোঁটের সাথে ঠোঁটে টাচ করে বলতে হবে। আপনি যদি এখন ইংরেজি ফুল, এই ইংরেজি ফুল আর বাংলা ফুল পার্থক্য আছে। এই ফুল আমি যখন এফ উচ্চারণ করব, এফ, তখন খেয়াল করেন আমার এই বাতাস দাঁতের ফাঁক দিয়ে বের হচ্ছে, কিন্তু আমি যখন বাংলা ফ বলবো, তখন আমার ফটা কি হবে, ঠোঁটের স্পর্শ লাভ করবে। ইংরেজি এফ উচ্চারণে ঠোঁটের স্পর্শ লাভ করে না, তাই আমি এই ফুল আর ফুল এক না, আমাকে ইংরেজি ফুল, বাংলায় ফুল। ওকে, একইভাবে ব, ভ, ম, এগুলাকে এই হচ্ছে আমার ওষ্ঠ বা প বর্গীয় ধ্বনি। তাহলে আমাদের প্রথম ইয়েটা হচ্ছে ক বর্গীয় বা কণ্ঠধ্বনি, তালু বা চ বর্গীয় ধ্বনি, মূর্ধন্য বা ট ধ্বনি, ট বর্গীয় ধ্বনি, দন্তমূল স্থানীয় বা ত বর্গীয় ধ্বনি, এবং ওষ্ঠ স্থানীয় অথবা প বর্গীয় ধ্বনি। মনে থাকবে? এটা কিন্তু প্রশ্ন আসে, কোনটি প বর্গীয়, কোনটি ট বর্গীয়। আর আপনাদের যাদের উচ্চারণের জড়তা আছে তারা একটু প্র্যাকটিস করবেন এইভাবে, ক ছোট ত প, খ ছোট থ ফ, গ জড় দ ব, এভাবে করে একটু
জোরে জোরে প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন উচ্চারণের জড়তা কেটে যাচ্ছে। আপনার উচ্চারণের জড়তা কিন্তু একটা বড় ফ্যাক্ট। আগে বলতো যে কি, কথায় চিরা ভিজে না, এখন কথায় চিরা ভিজে। আপনার সুন্দর, আপনি একজন বিসিএস ক্যাডার হবেন, আপনার ইয়ে হবে, হ্যাঁ, এটা যদি আপনি যদি ওখানে গিয়ে যদি একটা বক্তব্য দিতে হবে বিভিন্ন অডিও ইয়াতে, তখন আপনি যদি আঞ্চলিক ভাষায় কথা বলেন, আপনি যদি আনস্মার্টলি কথা বলেন, আপনার যদি আঞ্চলিকতা টান থাকে, তাহলে সেটা কিন্তু আপনার জন্য লজ্জাজনক হয়ে যাবে। এবং ভাইবা বোর্ডেও এই জিনিসটা একটু ইয়ে করা হয়, হ্যাঁ, কারণ এটা অনেক সময় তারা বিরক্ত হয় যারা ভাইবা নিতে আসে, স্বাভাবিকভাবেই। তো আপনি যতটা পারা যায় এখন থেকেই আঞ্চলিক জড়তাটা ত্যাগ করার চেষ্টা করবেন, আঞ্চলিক যে টোন। তো এই গেল আমাদের উচ্চারণের স্থান অনুযায়ী প্রকারভেদের আলোচনায়। এখন আমরা আরেকটা জিনিস আলোচনা করবো, যে এই স্পর্শ ধ্বনিগুলো এখানে আমাদের এই যে যে লাস্টের যেগুলো আছে, এগুলাকে এই 5টা ধ্বনিকে বলা হয় নাসিক্য ধ্বনি। কেন নাসিক্য ধ্বনি বলে? কারণ হচ্ছে যে এগুলো উচ্চারণ করার সময় আমার নাকের ব্যবহার করতে হয়, নাক ব্যবহার না করে আপনি উচ্চারণগুলো ব্যবহার করতে পারবেন না। এবং আরেকটা জিনিস, এটা আপনারা কোনো বইতেই পাবেন না, এই যে বলা হয় পৃথিবীর সবচেয়ে মধুর ধ্বনি, পৃথিবীর সবচেয়ে মধুর ধ্বনি ম। কেন বলেন তো? ম দিয়ে মা উচ্চারণ হয়। ভেরি গুড, ম দিয়ে মা উচ্চারণ হয়। যিনি বলছেন অবশ্যই অনেক অবজারভেশন ভালো আছে আপনার। তো আহ এই যে মা, আপনি দেখবেন যে সব ধ্বনি সব ভাষাতেই মায়ের ইয়াটা ইয়ে দিয়ে হয়েছে, ম দিয়ে হয়েছে। মাম, মাদার, মাই, মা, আম্মা, হ্যাঁ। তো এই যে এগুলো সব জায়গায় ম আছে, এই জন্য বলা হয় বাচ্চারা সবার আগে ম ধ্বনিটা শিখে। তো এই কারণে মা ধ্বনিটা সবার আগে শিখে। তাই এই মকে বলা হয় পৃথিবীর সবচেয়ে মধুর ধ্বনি। তো আমাদের ক থেকে ম পর্যন্ত এই ধ্বনিগুলো তো আমরা শিখলাম। এখানের ভিতরে আবার কিছু অল্পপ্রাণ মহাপ্রাণ ধ্বনি আছে, কিছু ঘোষ অঘোষ ধ্বনি আছে। প্রথমে ঘোষ অঘোষের ইয়াটা আমি করি। আমাদের ঘোষ এবং অঘোষ, ঘোষ আর অঘোষের পার্থক্য কি? যে ধ্বনি উচ্চারণের সময় আমাদের স্বরতন্ত্রী যে ইয়াটা আছে, হ্যাঁ, সেই স্বরতন্ত্রী কম্পন হয় না, ভাইব্রেশন হয় না, হ্যাঁ, সেটাকে বলা হয় অঘোষ ধ্বনি। আর যেগুলো উচ্চারণের সময় আমার কম্পন হয়, তখন সেটাকে বলা হয় ঘোষ ধ্বনি। খেয়াল করেন, আমাদের দেখেন তো, ক যখন উচ্চারণ করতেছি, ক খ, আমার এখানে কিন্তু কাপন হচ্ছে না। কিন্তু আমি যখন গ, ঘ, ঙ এভাবে উচ্চারণ করতেছি, আমার এই জায়গায় একটা ভাইব্রেশন হচ্ছে হচ্ছে কিনা একটু নিজেরা প্র্যাকটিস করে দেখেন। একইভাবে তাহলে আমার দেখা যাচ্ছে যে এই দুইটা বর্গীয় ধ্বনি, এগুলো হচ্ছে আমার অঘোষ। আমাদের এভাবে যদি এভাবে মনে থাকে না, আপনাদের যদি বলে যে কোনটি ঘোষ ধ্বনি বা কোনটি অঘোষ ধ্বনি বের করতে বলে, সোজা কথা, যখন যেই ধ্বনিটা উচ্চারণ করার সময় আমার এই অংশটা কাঁপবে না, সেটা হচ্ছে আমার অঘোষ ধ্বনি। আর যেটাতে আমার কাঁপবে সেটা হচ্ছে আমার ঘোষ ধ্বনি। তাহলে আমার এই তিনটা হচ্ছে দেখি, এই যে তিনটা হচ্ছে আমার ঘোষ ধ্বনি। ওকে, একইভাবে জ, ধ, ড, ঢ, ন। আপনারা মোবাইল কারিয়ে বাজতেছে দেখেন। দেখেন, আপনি যদি টিচারের মাথা গরম করে দেন, তাহলে টিচার কিন্তু আপনাকে সবকিছু দিবে না। তাই ক্লাস করার সময় নিজের ভালোর জন্যই আপনাদের একটু ম্যানার্স গুলো মেনে চলতে হবে। আমি আপনাদের এখানে ম্যানার্স শিখাইতে আসি নাই, বাংলা শিখাইতে আসছি পরীক্ষার পিয়ার জন্য, তো এটা একটু মাথায় রাখবেন। তো যাই হোক, আমাদের এই পরে আসতেছে আমাদের ঘোষ অঘোষের পরে অল্প প্রাণ মহাপ্রাণের একটা বিষয় আসে। অল্প প্রাণ মহাপ্রাণও যেভাবে মনে রাখবেন, যে সোজা কথা, যে ধ্বনিগুলো উচ্চারণ করার সময় আপনি এই যে যে ফুসফুস থেকে যখন বাতাসগুলো বের হবে, সেটাকে যখন কন্ট্রোল করতে পারবেন, সেটা হচ্ছে যে অল্প প্রাণ। যেটাকে কন্ট্রোল করতে পারবেন না, সব বের হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে মহাপ্রাণ। যেমন আমি ক উচ্চারণ করতেছি, ক, খেয়াল করেন আমি এটাকে ইয়ে করতে পারতেছি, ব্রেক ধরতে পারতেছি, কিন্তু যখন আমি খ উচ্চারণ করতেছি, ব্রেক করতে পারতেছি না। আমার সব ধ্বনি জন্য, এই ধ্বনির জন্য আমার ফুসফুস তাড়িত সব বাতাস বের হয়ে যাচ্ছে কিনা? ক, খ, গ, ঘ। ওকে, তো এই জন্য
আমাদের বলা হয় যে কি, যে যেই ধ্বনিগুলো উচ্চারণের সময় আমার ইয়া হচ্ছে না, মানে বাতাসের প্রাবল্য বেশি থাকে, চাপ বেশি থাকে, সেটা হয় আমার আহ মহাপ্রাণ। আর যেটাতে বাতাসের প্রাবল্য কম থাকে সেটাকে বলা হয় অল্প প্রাণ। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি যে ক উচ্চারণে আমার প্রাবল্য নাই, খতে আছে, তাহলে এটা মহাপ্রাণ। একইভাবে গ উচ্চারণে নাই, ঘতে আছে, তাহলে এটা ঘটা হচ্ছে মহাপ্রাণ। তাহলে এই লাইনে যা আছে সবগুলো আমার মহাপ্রাণ, এই লাইনে যা আছে সবগুলো আমার মহাপ্রাণ। তাহলে অল্প প্রাণ কোনগুলো? ক, চ, ট, ত, প, গ, জ, ড, দ, ব, এগুলো হচ্ছে অল্প প্রাণ। আর এগুলো খ, ছ, ঠ, থ, ফ, ঘ, ঝ, ঢ, ধ, ভ, এগুলো হচ্ছে আমার মহাপ্রাণ। তো অল্প প্রাণ মহাপ্রাণের পার্থক্য আশা করি বুঝছি। ওকে, এরপরে আসে আমাদের আরো কিছু ধ্বনি আছে। আমরা তো 25টা ধ্বনি, আমাদের ব্যঞ্জন বর্ণে টোটাল কয়টা আছে? 39টা আছে, তাই না? সেই 39টা ধ্বনি এখন আমরা আলোচনা করব বাকিগুলো। 39টা ধ্বনির ভিতরে আমাদের আরো কিছু রয়ে গেছে, যে হযবরল নাম শুনছেন তো, তাই না? হ, জ, ব, র, ল। এই হযবরলের এই যে এই চারটা আছে, যেটা হযবরলের জ, ব, র, ল, জবরল, এগুলাকে বলা হয় অন্তস্থ বর্ণ। হুম, কেন অন্তস্থ বর্ণ বলে? যে দেখেন উচ্চারণ করেন, যখনই আমি এগুলো উচ্চারণ করতে যাচ্ছি, এগুলো একদম খুব ভিতর থেকে আওয়াজটা আসতেছে, জ, ব, র, ল, একদম ভিতর থেকে মনে হচ্ছে আওয়াজটা আসতেছে, বুকের ভিতর থেকে। সেই জন্য এগুলাকে বলা হচ্ছে আমার অন্তস্থ বর্ণ। এছাড়াও 3টা ধ্বনি আছে, এগুলাকে বলা হয় তালব্যস্য, মূর্ধন্যস্য এবং দন্তস্য। এই 3টা ধ্বনি বা বর্ণকে বলা হচ্ছে আমার শীষ ধ্বনি। ওকে, শীষ ধ্বনি কেন? কারণ এগুলো উচ্চারণ করতে গেলে আমার এরকম একটা শীষ দিতে গেলে যে উচ্চারণ হয়, সেই শীষ ধ্বনির ইয়াটা আসে। শীষ দিতে পারেন আপনারা কে? মেয়ে দেখলে দেখা শীষ যায় দেন? স্যার। মেয়ে না দেখলে স্যার, শীষ না দেন? স্যার, পারি স্যার, পারেন? মেয়ে দেখলে শীষ দেন? না স্যার, সিটি সব পারি। দেন না? না স্যার, কি ঠেকা পড়ছে? কি ঠেকা পড়ছে, দরকার নাই তো। বিসিএস ক্যাডার হইলে কত মেয়ে এমনি আর পিছনে পিছনে ঘুরবে, বুঝে গেছে? দেখবেন বিসিএস ক্যাডার হয়ে যাবেন যখন, তখন তখন ওটা কি বলে, আন্টিরা বলবে, বাবা আমার মেয়ের সাথে কথা বলছো না কেন, যাও কথা বলো। আমি আবার ভালো শীষ বাজাতে পারি, তবে কোনো মেয়েকে না আমি শীষ দিয়ে গানের সুর তুলতে পারি। যেমন ওই যে পার্থের একটা গান আছে না, কেন এই নিঃসঙ্গতা। তো যাই হোক, আমি ওটা গান শুনাইতে আসিনি, আপনাদেরকে পড়াইতে আসছি। তারপরে এই স্যার একটু তিনটা ধ্বনিকে হ্যাঁ, একটু সময় হলে শোনাই দিয়েন। সময় হলে কোনোদিন সময় দেখা হইলে শোনাই দিব। তো এই 3টা ধ্বনিকে বলা হয় শীষ ধ্বনি, কারণ ওই যে ধ্বনি করতে আমাদের এটা আসে। আমাদের কিন্তু বাংলাতে উচ্চারণে পার্থক্য নাই, তবে কিছু কিছু ক্ষেত্রে একটু পার্থক্য আসে। যেমন সার, রাজশাহী অঞ্চলে যেমন কি বলে সার। হ্যাঁ, আমাদের এক বন্ধু ছিল, সে দন্তস্ব বলতে পারতো না, স্যার বলতে পারতো না, সে বলতো সার। হ্যাঁ, তো একদিন এক ইয়ারসে মহিক চৌধুরী স্যার, সে বলে যে সার আজকে কি আপনি ক্লাস নিবেন? এই, আপনি বাংলায় পড়েন, এখনো সার বলতেছেন, স্যার না বলে? না স্যার, আমি আমি আসলে স্যার সারই বলতেছি আপনাকে, কিন্তু স্যার সার হয়ে যাচ্ছে। স্যার এত রাগে পুরায় আগুন পুরাছে। তো যাই হোক, এদের আরেকটা হচ্ছে যে শালা, শালা আর সার, স, এগুলোতে উচ্চারণের শব্দভেদে পার্থক্য হলে এমনিতে উচ্চারণে তিনোটা এর উচ্চারণই কি এক। এই যে এখানে আবার আরেকটা ইয়ে আছে, যে এই হ সহ এই 3টা ইয়াকে বলা হয় উষ্ণধ্বনি। উষ্ণধ্বনি কেন? এগুলো উচ্চারণ করতে গেলে আমাদের ওই যে আমাদের ইয়াতে বেশি শ্বাসের একটা ইয়ে থাকে। তো আধুনিক ইয়াতে আবার নতুন ব্যাকরণে আবার হটাকে বাদ দিছে, এটাই শীষ ধ্বনি, এটাকে আমাদের উষ্ণধ্বনি নাম দিছে। তো আমাদের তাহলে হটা কি? হটাকে হটাকে নাম দিছে তারা। হট হট 2টা নাম হইছে, একটা হচ্ছে ঘোষ ধ্বনি,
ঘোষ ধ্বনি কেন হ যখন উচ্চারণ করতেছি খেয়াল করেন এখানে আমার কাঁপতেছে কিনা। হ্যাঁ, আবার এটা আবার হ যখন এই যে এই জায়গা থেকে উচ্চারণ হচ্ছে এই কারণে এটা কণ্ঠজাত। আবার এটা উষ্ণ ধ্বনি উষ্ণ ঘোষ বর্ণ। উষ্ণ কেন? এখানে ওই যে বাতাসের প্রাবল্য বেশি থাকে, বাতাসের সরাসরি ইয়াটা থাকে, সেজন্য এটা হয়ে গেছে ঘোষ ধ্বনি কণ্ঠজাত উষ্ণ ঘোষ বর্ণ। ওকে, কণ্ঠজাত উষ্ণ উষ্ণ ঘোষ বর্ণ। এরপরে আসতেছে আমাদের এই যে আহ, আহ, ব র রকে বলা হয় কম্পনজাত ধ্বনি। রকে কি বলা হয়? কম্পনজাত ধ্বনি। কেন? র যখন উচ্চারণ করতেছি জিহ্বার আগাটা এভাবে কেঁপে উঠতেছে, কম্পন লাভ করতেছে কিনা খেয়াল করে দেখেন তো। র, হ্যাঁ, তো এই জন্য এটা হয়ে গেছে আমাদের কম্পনজাত ধ্বনি। এরপরে আসে আমাদের ল। ল উচ্চারণের সময় দেখা যাচ্ছে যে কি ল আমাদের জিহ্বার যে কোনো এক সাইড দিয়ে উচ্চারণটা হচ্ছে, হয় ডানে বা কেউ বামে, এক একজন এক এক সাইডে দিয়ে করে ল। এর জন্য এটা নাম হয়ে গেছে পার্শ্বিক ধ্বনি। পার্শ্বিক ধ্বনি। হ্যাঁ, লটা উচ্চারণ হয়ে যাচ্ছে পার্শ্বিক ধ্বনি, কেন? পাশে দিয়ে উচ্চারণ হচ্ছে তাই। ওকে, তো ল গেল, এ হদ বড় গেল, তালে বসে গেল। এখন আরেকটা কিছু রয়ে গেছে, ড বিন্দু র, ঢ বিন্দু র রয়ে গেছে না? ড বিন্দু তালঞ্জাত র, ধ্বনি। হ্যাঁ, ড বিন্দু র, ঢ বিন্দু র। এগুলোকে তারণজাত ধ্বনি কেন বলে? তারণ, তারণ মানে কি? সাঁতার। ওকে, বা খেয়াল করেন আমার এই যে মাছ যখন পানিতে মাছে পানিতে ইয়া করে উপর উঠে আবার নিচে যখন ডুব মারতে যায়, হ্যাঁ, তখন এইভাবে করে একটা ঝাপটা মারে না ল্যাজটা জি পানির স্যার। উপরে? তাহলে এই যে বলে আবার মাছের তাড়নে পদ্ম কাঁপিতেছে। মাছের তাড়নে কি যে ল্যাজটা এভাবে এভাবে করতে থাকে কিনা? তো এই যে যে জি তারণ, স্যার। এই জন্য আমাদের র র এগুলো উচ্চারণ করতে গেলে উভয় গিয়ে আবার এভাবে করে কাঁপতেছে। দেখেন, ড বিন্দু আমাদের মধ্য স্থানীয় ধ্বনি, কিন্তু এগুলো এগুলো এভাবে উঠতে গিয়ে আবার এভাবে করে কাঁপতেছে, এই জন্য এগুলোর নাম দিয়ে দিছে তারণজাত ধ্বনি। এরপরে আরো কিছু ধ্বনি আছে আমাদের যেগুলো ড বিন্দু র, ঢ বিন্দু র, আহ, তারপর হচ্ছে যে কি হয়ে গেল, হ্যাঁ, অনুস্বার, বিসর্গ, খণ্ড হ্যাঁ, খণ্ড এবং কি বিসর্গ চন্দ্র। চন্দ্রবিন্দু। এগুলাকে বলা হয় পরাশ্রয়ী ধ্বনি। এগুলাকে কি পরাশ্রয়ী। বলা? সরি, পরাশ্রয়ী ধ্বনি বলা হচ্ছে। কেন পরাশ্রয়ী ধ্বনি বলা হয়? কারণ দেখেন এগুলো অন্য কোনো বর্ণের পরেই কি হয়, যুক্ত হয়ে তখন উচ্চারণ করতে পারে, নলে এমনিতে উচ্চারণ করতে পারে না। দুঃখ, ঢং, আহ, চন্দ্রবিন্দু বা ইয়েতে আমি যখন নাসিক্য ধ্বনি হিসেবে করব ঘ। রূপকথার বই বলছেন? রূপকথার বই পড়ছেন কে কে? কেউ পড়েন নাই? ওখানে ওই যে রাক্ষস খোকসের ওখানে বা ভূতের ইয়েতে দেখা যায় যে নাকি নাকি সবে লেখা থাকে, হ্যাঁ, জি স্যার। খাও মাও খাও মানুষের গন্ধ পাও, এরকম করে বলছে। তো তাহলে এই যে আমাদের কম্পনজাত পরাশ্রয়ী ধ্বনি বলা হচ্ছে, পরাশ্রয়ী ধ্বনি কয়টা আছে? তিনটা আছে। তো এই তিনটা পরাশ্রয়ী ধ্বনি, এগুলো অন্য ধ্বনির সাহায্য ছাড়া বা অন্য ধ্বনির পেছনে বা উপরে ব্যবহার করা ছাড়া উচ্চারণ করতে পারে না, দেখে এদের নাম হইছে কি পরাশ্রয়ী পরা- ধ্বনি। ওকে, স্যার খণ্ডত্ব কোনগুলো? খণ্ডত্ব। খণ্ডত্ব আসলে খণ্ডত্বটা একটা, এটাও পরাশ্রয়ী ধ্বনি। হ্যাঁ, এখানে খণ্ডত্ব আছে, আমি লিখি নাই না? না স্যার। খণ্ডত্ব এটা একটা পরাশ্রয়ী ধ্বনি, তবে এটার মূল রূপটা হচ্ছে তয়ের নিচে হসন্ত। আগের দিনে তো ও, আমাদের মতো এরকম প্রিন্টিং প্রেস ছিল না, তখন কপি করা হতো হাতে লিখে লিখে। হ্যাঁ, তো হাতে লিখে জি লিখে স্যার। যখন কপি করতো তখন অনেক জায়গায় যে তয়ের নিচে হসন্ত ব্যবহারটাতে, ওইটাতেই খণ্ডত্ব রূপ। হ্যাঁ, লিপিকাররা এভাবে কলম না তুলে ডিরেক্ট এভাবে লিখে দেয়। অনেক সময় দেখবেন যে আপনারা অনেকে স লেখার সময় এভাবে লিখে দেয়, তাই না? তাড়াতাড়ি লেখার জি জন্য স্যার। এভাবে স লিখে। তো এই জন্য তারা লিপিকার ওইটা ওখান থেকে খণ্ডত্ব থেকে এভাবে আমার সরি তয়ের নিচে হসন্ত থেকে এভাবে খণ্ডত্বটা আসলো। তাহলে আমাদের পরাশ্রয়ী ধ্বনিগুলো আমরা ইয়ে করতে পারলাম। আহ তারপর তাহলে এই ধ্বনি হবে না পরাশ্রয়ী বর্ণ হবে? বুঝি নাই কি? পরাশ্রয়ী ধ্বনি হবে না পরাশ্রয়ী বর্ণ হবে? যখন উচ্চারণ করব তখন ধ্বনি, যখন লিখবো তখন বর্ণ। বর্ণ। ওকে, জি জি স্যার। স্যার। ওকে, তারপর এখন আসেন আমাদের স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপ। আমরা এর আগে কিন্তু
এখানে সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির ইয়েতে আসছে, গুরুত্বপূর্ণ কিছু যুক্ত বর্ণ আমি এখানে দিয়ে দিছি। এখানে এখন আমাদের কার মানে আমাদের এই যে স্বরবর্ণ ধ্বনি বলি আর ব্যঞ্জন ধ্বনি বলি, সেগুলোর কিছু আমি একটু স্লাইডে চলে যাই। এই যে স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপগুলো কি কি আমরা তো পড়ছি, তাই না? স্বরে আ ই উ এভাবে করে আমাদের টোটাল 10টা কিন্তু কি আছে, সংক্ষিপ্ত রূপ আছে স্বরধ্বনির। এখন আবার এই তাহলে আমাদের স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার বলা কার? হয়। কার বলা হয়, কার। কার বলা হয়। তাহলে এগুলো কখনো কখনো উপরে নিচে বিভিন্ন ভাবে ব্যবহৃত হচ্ছে। আমাদের কোনো ব্যঞ্জনের সঙ্গে কার বর্ণ কি হয়, যদি যুক্ত হয় তখন সেটা সেভাবে ইয়ে করে যুক্ত হয়। যেমন মনে করেন আমি কয়কারে হলে কা, আবার এখানে যদি হয় তাহলে হয় কই, আবার যদি ও হয় তাহলে হয় কৌ, তাই না? কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, কোন ব্যঞ্জনের বর্ণের সাথে কিন্তু হসন্ত থাকলে তখন তার সাথে কার চিহ্ন যুক্ত হয় না। বুঝে গেছে? এখন আমরা আরেকটা জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে যে আমাদের অনুবর্ণ। অনুবর্ণ জিনিসটা কি? ব্যঞ্জন বর্ণের যে বিকল্প রূপ, খেয়াল করেন, ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম অনুবর্ণ। অনুবর্ণের মধ্যে আমাদের কিছু আছে ফলা, কিছু আছে রেফ, হ্যাঁ, আবার কিছু আছে বর্ণ সংক্ষেপ। এই তিনটা জিনিসকে ব্যঞ্জন বর্ণ, এগুলো কিন্তু স্বরধ্বনির বা স্বরবর্ণ না, এগুলো হচ্ছে যে ব্যঞ্জনের। তাহলে আমাদের ব্যঞ্জন অনুবর্ণ বলতে কি কি বুঝি আমরা? ফলা, রেফ, বর্ণ এবং বর্ণ সংক্ষেপ, এগুলো নিয়ে একটু হালকা পাতলা আলোচনা করি। প্রথমে আসে আমাদের ফলাটা কি। আমাদের ফলাকে বলা হয় ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ, কিন্তু আমরা বর্ণ সংক্ষেপও কিন্তু দেখব। তো কিছু পার্থক্যটা কি? ব্যঞ্জন বর্ণের এই সংক্ষিপ্ত রূপ অন্য ব্যঞ্জনের নিচে অথবা ডানে পাশে নানা জায়গায় ব্যবহৃত হয়। ওকে, অন্য ব্যঞ্জনের সাথে, যেমন আমি মনে করেন ন ফলা, ন ফলা যদি আমি ব্যবহার করি, যেমন মনে করেন যত্ন, হ্যাঁ, যত্ন, এভাবে আমি ব্যবহার করতেছি। ন ফলা, ব ফলা, এভাবে আমাদের টোটাল কয়টা আছে? ন ফলা আছে, ব ফলা কয়টা? আছে, হ্যাঁ, তারপর আছে কি ম ফলা আছে, তারপরে র ফলা আছে, জ ফলা আছে, র ফলা আছে, আর আরেকটা কি যেন আছে, এই ল। ল ফলা 1 আছে, 4 5 6। আচ্ছা, আমার এখন আর কি বাকি আছে? ল ন, ফলা আছে, ল ফলা। ল ফলা তো লিখছি, এই যে ল। তাহলে 1 2 3 4 5 6টা। ঠিক আছে, আর কিছু আছে? আপনাদের সামনে একটু বই থাকলে একটু দেখেন তো, আর যদি থাকে আমাকে একটু জানান। আমার এখন সঠিক আসলে একটু মনে পড়তেছে না, আমার হঠাৎ করে ব্ল্যাঙ্ক আউট হয়ে গেছে আর কি। তো এই যে যে এগুলো হচ্ছে আমার ফলা। তো এগুলোর পার্থক্য কি? এগুলোর পার্থক্য হচ্ছে যে এরা অন্য ব্যঞ্জন বর্ণের উপরে নিচে বা ডানে বামে বসে ইয়ে করতেছে। আর রেফ তো আমরা জানি যে রেফ এক ধরনের অনুবর্ণ। র এর একটা অনুবর্ণ রূপ হচ্ছে কি রেফ। আমি যেমন মনে করেন বর্ণ বললাম, বর্ণ, এর উপরে রেফটা বসছে। একইভাবে আমি যদি বলি যে স্বর্ণ, উপরে রেফ বসছে, বা হর্ন বাজাবেন না, হ্যাঁ, সরি, হর্ন বাজাবেন না, তাহলে উপরে বসছে। এইগুলো হচ্ছে আমার রেফ। এরপরে আসে আমার বর্ণ সংক্ষেপ। বর্ণ সংক্ষেপটা কি? বর্ণ সংক্ষেপটা হচ্ছে যে কিছু কিছু জিনিস আমরা সংক্ষেপে লিখি। যেমন আমরা দন্তস্ব, অনেক সময় বইতে দেখবেন যে এভাবে লেখা থাকে দন্তস্ব, না, এই যে এভাবে স্থান এভাবে লেখা থাকে না, দন্তস্ব। তারপর আবার এই অনেক সময় নটা এভাবে দেয়, একদম খুব সংক্ষেপে এভাবে করে দিয়ে দিচ্ছে ন। তো এগুলো হচ্ছে আমার বর্ণ সংক্ষেপ। তো এই যে ফলা, রেফ, বর্ণ সংক্ষেপ, এগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণের অনুবর্ণ। তো এরপরে আসে আমাদের যুক্ত বর্ণ আসে। তো যুক্ত বর্ণে একাধিক বর্ণ যখন যুক্ত হয়, সেটা আমি যে যুক্ত বর্ণ এখানে আলোচনা করছি। এই যে যুক্ত বর্ণ, সংযুক্ত ব্যঞ্জন ধ্বনি বা একে বলা হচ্ছে আমার যুক্ত বর্ণ। বাংলা ভাষায় সাধারণত 3 ভাগে যুক্ত ব্যঞ্জন গঠিত হতে পারে: কার সহযোগে, ফলা সহযোগে এবং ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ ফলা ব্যতীত। খেয়াল করেন, কার সহযোগে এই যে ঐকার আছে, আকার আছে,
আর ফলা যে নফলা যুক্ত হয়েছে ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ, যেমন এই যে ক যোগ ত দুইটা মিলে হয়েছে। তাহলে এখানে আবার এই যে যুক্ত ব্যঞ্জন ধ্বনিগুলো আছে, এখানে আবার স্বচ্ছ অস্বচ্ছ যুক্ত ব্যঞ্জন আছে। স্বচ্ছ যুক্ত ব্যঞ্জন গুলো কিরকম? স্বচ্ছ যে যুক্ত ব্যঞ্জন গুলো আছে সেগুলো আমরা দেখলে বুঝতে পারবো। যেমন মনে করেন যে এই যে এখানে আমি বুঝতে পারতেছি এটার সাথে কি আছে, তালব্যস্য এবং চ আছে। বা আমি যদি এভাবে বয় ব দিই তাহলে বোঝা যাচ্ছে এটা বয়ের সাথে ব যুক্ত হয়েছে। বা আমি যদি এভাবে নয়ের সাথে ট দিই বোঝা যাচ্ছে মূর্ধন্য ষ এর সাথে আমার মূর্ধন্য নয়ের সাথে ট যুক্ত হয়েছে। তাহলে এইগুলো হচ্ছে আমার স্বচ্ছ যুক্ত বর্ণ। আর কিছু আছে অস্বচ্ছ। অস্বচ্ছ কিরকম? এগুলো না জানা থাকলে আইডেন্টিফাই করা অনেক মুশকিল। যেমন দেখেন এটা হচ্ছে কি অ, উপরে যখন আমি একটা মাত্রা দিয়ে দিচ্ছি তখন হয়ে যাচ্ছে আমার ত যোগ ত। এটার সাথে যখন আমি এভাবে একটা আকরা দিয়ে দিচ্ছি তখন হয়ে যাচ্ছে আবার ক যোগ ত। আমার যদি জানা না থাকে তাহলে কি এটা অনেক সময় ভুল হয়ে যায়। অনেকে কি করে ছাত্র লীগ, ছাত্র দল এরকম লিখতে গিয়ে ফেসবুকে দেখবেন এভাবে লেখে ছাই লীগ। হ্যাঁ, হয়ে যায় কি উপরে যে একটা মাত্রা দিতে হবে এটা তারা জানে না, ছাত্রলীগ ছাত্র দল। তো যাই হোক, তো এই যে যে এইগুলো হচ্ছে আমার এই যে যেমন এটা এমনি দিলে হচ্ছে এ, কিন্তু এমনি দিলে হয় ত যোগ র। তাহলে এইটা আমার জানা থাকতে হবে, র ফলা যুক্ত হচ্ছে। তাহলে এইগুলো হচ্ছে আমার অস্বচ্ছ যুক্ত বর্ণ। তো এগুলো আমাদের একটু পড়ে নিতে হবে। আর এমনি আমাদের কিছু সংখ্যা বর্ণ আছে। সংখ্যা বর্ণগুলো কি কি? সংখ্যা বর্ণগুলো হচ্ছে যে সোজা কথা ডিজিট যেগুলো আছে, হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 0, এইগুলো হচ্ছে আমার সংখ্যা বর্ণ। টোটাল কয়টা? 10টা। ঠিক আছে, সংখ্যা বর্ণ মনে থাকবে। তো আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ জটিল কিছু যুক্ত বর্ণের দিয়ে দিয়েছি, আপনারা এটা একটু ভালো করে পড়ে নেবেন। আমি স্লাইডটা পুরো পিডিএফ দিয়ে দিব। তো এই হচ্ছে আজকের ক্লাস। তো আশা করি সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ছেন। এখন যদি আপনাদের কোনো ইয়ে থেকে থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। কারো কোনো প্রশ্ন থেকে থাকলে প্রশ্ন করতে পারেন। নাই স্যার, প্রশ্ন না। আপাতত প্রশ্ন নাই স্যার। আচ্ছা, সমস্যা নাই, আপনারা পড়েন ভালো করে। আমি একটা তো পিডিএফ নোটস যেটা দিয়েছি ওটা ভালো করে পড়েন, বইও পড়েন। নোটসে যদি কোনো ভুল পান আমাকে একটু কাইন্ডলি জানাবেন। আর আমি এই পিডিএফ ফাইলটাও দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য, সেটা আপনাদের কাজে দিবে। কারণ এখানে অনেক ইয়ে আছে যেটা ওই যে ছবি টবির ব্যাপারগুলো যেটা আপনাদের ইয়েতে নাই, সেটা আপনাদেরকে বুঝতে সাহায্য করবে। তাহলে আজকে তাহলে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো করে পড়েন। হ্যাঁ।